নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বছর ঘুরতে চলল, নতুন বছর সমাগত প্রায়। এখন মানুষ উৎসবে মেতে উঠেছেন। বাংলায় এসআইআর এর আবহ, নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। সবার সিলেবাসে এখন ইলেকশন। কিন্তু জানুয়ারি মাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীব গুরুত্বপূর্ণ। আমি কি বলেছিলাম? ডিসেম্বর মাসে অনেক কিছু হবে। এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন তো ডিসেম্বর মাস। হয়নি কি অনেক কিছু? ভাবুন তো, বাবরি মসজিদের শিলান্যাস, কয়েক লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এসআইআর এর সময়সীমা বদল, বিএলওদের আত্মহত্যা, সেটা নিয়ে তৃণমূলের কুম্ভীরাশ্রু, দিদিমণির হুঙ্কার, দিদিমণির কি বলবো আর কি, উন্নয়নের পাঁচালী না ঢপের পাঁচালীর প্রকাশ, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, এগুলো আপনারা দেখছেন, আরো দেখবেন। এ তো সবে কলির সন্ধে। জানুয়ারি মাসে বাংলার রাজনীতি উথাল পাথাল হবে। তার আগে বলি, আপনাদের সহযোগিতায় সত্যি আমি অভিভূত এবং কৃতজ্ঞ। যেভাবে আপনারা আমার এই প্রয়াসকে সমর্থন করছেন, আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আপনারা যারা আমার এই প্রোগ্রাম বিভিন্ন ডিভাইসে দেখেন, তাদের বলি যে ইউটিউবে সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। দেখুন, শুভেন্দু অধিকারী অনেকগুলো তারিখ বলেছিলেন বছর দেড়েক আগে, এই হবে সেই হবে, কিন্তু হয়নি। উনি আদালতের কতগুলো সম্ভাব্য শুনানির তারিখ মেনশন করে বলেছিলেন। আদালতে নির্দিষ্ট দিনে তো সবসময় শুনানি হয় না, শুনানি পিছিয়ে যায়। তা শুভেন্দুবাবুকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তারপর থেকে তিনি এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী করেন। কিন্তু আমি বাংলায় যে রাজনীতির ওলট পালট হবে, বা চমক দেওয়ার ভাষায় বলতে গেলে রাজনৈতিক ভূমিকম্প হবে, তার জন্য কোনো ভবিষ্যৎবাণীর দরকার নেই। কোনো ভবিষ্যৎবাণীর দরকার নেই। তার কারণগুলোই আমি বলছি। দেখুন, এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে কতজনের নাম খসড়া তালিকায় বাদ যাবে সেটা আপনারা জানবেন। তারপর শুনানি পর্ব চলবে, প্রায় মাসখানেক শুনানি পর্ব চলবে। তো শুনানি পর্বের শেষে তো চূড়ান্ত তালিকা 14ই ফেব্রুয়ারি ঘোষিত হওয়ার কথা, পিছোতেও পারে, ইঙ্গিত তো সেরকম পাওয়া যাচ্ছে। তাহলে খসড়া তালিকা প্রকাশের পর যে কটা আমি বাদ যাক না কেন, আমার ধারণা ন্যূনতম 70 লক্ষ, ম্যাক্সিমাম হলে 85 লক্ষের মতো নাম বাদ যাবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বনগায় একটা সভা থেকে কি বলেছিল? যে এখন হচ্ছে এসআইআর এর প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়টাই গুরুত্বপূর্ণ। যাদের নাম বাদ যাবে তাদেরকে নাম যাতে তারা তুলতে পারে, তার সরকার সব রকম সহায়তা করবে, নথি দেবে, ইত্যাদি দেবে। কিন্তু ওই নাম একবার বাদ গেলে নাম তোলা কিন্তু খুব মুশকিল। কারণ কমিশন যাদের নাম বাদ দিয়েছে তার মধ্যে মৃত, পার্মানেন্টলি শিফটেড, খুঁজে পাওয়া যায়নি, ফর্ম ফিল আপ করেনি, বহু আছে। তা মৃতদের নাম আপনি ঢোকাবেন কি করে? ঢোকাতে পারবেন না। তাহলে এই যে ভোটারদের সংখ্যাটা হ্রাস পেল, এটাকে তৃণমূল সহজভাবে নেবে? কারণ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটাররা সবসময় শাসকের অ্যাসেট। তাদের ভোট শাসক করায়, বাম আমলেও হয়েছে, এ আমলেও হচ্ছে, অন্যান্য রাজ্যেও এটা হয়, শাসক দলের পক্ষে যায়। সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হলে তৃণমূল ছেড়ে দেবে না। 2, শুধু কলকাতার দিকে তাকান। 11টা বিধানসভা কেন্দ্র আছে, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিলিয়ে। উত্তর কলকাতায় তো 3.5 লক্ষের বেশি নাম বাদ যাবে। দক্ষিণ কলকাতায় যা ভোটার আছে তার 20% মতো বাদ যাবে।
ফিরহাদ হাকিমের বন্দর কেন্দ্রে 55,000 নাম বাদ যাবে, দিদিমণির কেন্দ্রে 42,000 নাম বাদ যাবে, মানিকতলা কেন্দ্রে 30-35,000 নাম বাদ যাবে। কলকাতার প্রতিটা বিধানসভা কেন্দ্রে ধরুন অন অ্যাভারেজ 35 থেকে 40,000 নাম বাদ যাবে। তাহলে সমস্ত অঙ্ক সমীকরণ হিসেব নিকেশ গুলিয়ে যাবে, ঘেঁটে ঘ হয়ে যাবে। যে 11টা আসনকে আমরা বলি তৃণমূলের দুর্গ, পোস্ট এসআইআর লড়াইটা তুল্যমূল্য হয়ে যাবে। এনিবডিজ গেম। এটা তৃণমূলের পক্ষে মানা সম্ভব নয়। নিজের দুর্গে যদি এসআইআর আঘাত করে, তৃণমূল কি হাত পা গুটিয়ে বসে থাকবে? থাকবে না। 3, এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, চরম পদক্ষেপ নেবে কেন্দ্রীয় এজেন্সি, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেই সবুজ সংকেত তারা পেয়ে গেছে। হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই চরম পদক্ষেপটা তারা নিল। কিছু না কিছু তো হবেই। কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী, যারা বৈভবে রাস পালন করতে অভ্যস্ত, যাদের জন্মদিনে বিরাট বড় কেক কাটা হয়, যার পরিবারের সদস্যদের বারবার করে ইডি ডাকছে, তাকেও ডেকেছে, তার ব্যবসায়ী বন্ধুদের বাড়ি থেকে নগদ সোনাদানা সহ অনেক উদ্ধার হয়েছে। তিনি কি এমনি করে যাই যদি দিন যাক না বলে চালিয়ে দিতে পারবেন? নাকি হি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তিনি তো আতশ কাচের তলায় আছেন, আর অনেকের খবর সংবাদ মাধ্যমে আসেননি, তারাও আতশ কাচের তলায় আছে। তাই একটা বড় পদক্ষেপ যে কোনো মুহূর্তে নেবে কেন্দ্রীয় এজেন্সি। 4, প্রার্থী বাছাই নিয়ে শুরু হবে শাসকের অভ্যন্তরীণ কলহ। একটা কেন্দ্রে 10 জন করে প্রত্যাশী তৃণমূল। বিজেপিতেও প্রার্থী বাছাই নিয়ে গন্ডগোল হবে, কিন্তু তুলনায় কম হবে। তৃণমূলের অনেক সিটিং এমএলএর বাদ পড়ার সম্ভাবনা, নতুন মুখকে নিয়ে আসা হবে। দিদিমণি এবং খোকাবাবুর মধ্যে অবশ্যই মতবিরোধ হবে কার অনুগামীরা প্রার্থী তালিকায় সংখ্যাগরিষ্ঠ হবেন। দিদিমণি চাইবেন যে তার অনুগামীরা প্রার্থী তালিকায় সংখ্যাগরিষ্ঠ হোক, খোকাবাবুও চাইবেন যে তার অনুগামীরাই সংখ্যাগরিষ্ঠ হোক প্রার্থী তালিকায়, যাতে ভোটের পর খোকাবাবুর অনুগামী বিধায়কের সংখ্যা বেশি থাকে, তখন তার লিভারেজটা থাকে, তখন তিনি দিদিমণির সঙ্গে দর কষাকষি করতে সুবিধা পাবেন। আবার দিদিমণি যে এই খেলাটা জানেন না ছোটবাবুর, তা তো নয়, তিনিও চেষ্টা করবেন তার একেবারে বিশ্বস্ত ঘনিষ্ঠ সহযোগীদের বেশি করে যাতে প্রার্থী তালিকায় রাখা যায়। দিদিমণি চেয়ারপারসন হতে পারেন, তার কথাই শেষ কথা, কিন্তু ছোটবাবুকে একদম অগ্রাহ্য করা দিদিমণির পক্ষে সম্ভব নয়, কারণ তহবিলের চাবিকাঠিটা খোকাবাবুর হাতে আছে। তাই অনিবার্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিরোধ হবে। সেই বিরোধ কোন পর্যায়ে যাবে, জল কতটা গড়াবে, সেটা আপনারা দেখতে থাকবেন। 5, বিজেপি কিন্তু মরণ কামড় দেবে রাজনৈতিকভাবে। প্রধানমন্ত্রী অনেকটা ডেলি প্যাসেঞ্জারি করবেন, বিজেপির বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতা, মন্ত্রী, সাংসদরা ঘাঁটি গাড়বে। জানুয়ারি মাসের গোড়ায় অন্তত 100টা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণাও করে দিতে পারে, এবং ম্যানিফেস্টো তারা অনেক আগে প্রকাশ করবে। শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিকাঠামোয় বিজেপি ক্ষমতায় আসলে 10 বছরের রোডম্যাপ কি হবে সেটা তারা পরিষ্কার করে বলবে। লক্ষ্মীর ভান্ডারকে মোকাবিলা করতে বিজেপিকে অন্নপূর্ণা ভান্ডার আনবে নাকি অন্য কিছু, সেটাও আমরা জানুয়ারিতে জেনে যাব।
6 যদি এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে হয়ে যায় তো ভালো, নির্দিষ্ট সময় ভোট হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়া খসড়া তালিকা প্রকাশের পর নির্বিঘ্নে সম্পন্ন হবে তো? কোটি টাকার প্রশ্ন। অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। এখন আপনারা তো এনুমারেশন ফর্ম জমা দেওয়া নেওয়া, ডিজিটাইজ করা, আপলোড করা এইসব চলছে, কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর যে নাম বাদ যাবে তার সংখ্যা কম হবে না। শাসকের ক্ষতি, শাসক এটা মানবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে? কমিশন শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকাটা প্রকাশ করতে পারবে? যদি না পারে এসআইআর স্থগিত হবে, আর যদি পারে তো নির্দিষ্ট সময়ে ভোট হবে। মানে পাড়ার অর্থ হচ্ছে কমিশনের প্রকাশিত খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকাকে মেনে নিতে হবে তৃণমূলকে। হ্যাঁ, তারা আপত্তি জানাবার যে উইন্ডোটা আছে পাবে, নথি জমা দেওয়ার উইন্ডো, শুনানি সব হবে, কিন্তু তারপরেও একটা হিউজ সংখ্যায় নাম বাদ যাবে ভোটারদের, ওই মৃত, ভুয়ো, ডুপ্লিকেট, পার্মানেন্টলি শিফটেড ভোটার। সেটা শাসক মেনে নিলে নির্দিষ্ট সময়ে ভোট হবে। কিন্তু শাসক যদি তিগ্রামবাজি করে, যদি মাসল ফ্লেক্সিং করে, যদি কমিশনকে পদে পদে বাধা দেয়, কমিশনের আধিকারিকদের হেনস্থা করার চেষ্টা করে, জেনে রাখুন এসআইআর স্থগিত হয়ে যাবে। এসআইআর স্থগিত হলেই ভোটটা হবে না নির্দিষ্ট সময়। এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসনে এসআইআর হয়ে নির্বাচন হবে। তার সবকিছুর কি হতে চলেছে তার একটা পরিষ্কার স্পষ্ট ছবি পশ্চিমবঙ্গের মানুষ পেয়ে যাবেন জানুয়ারি মাসে। পরিশেষে বলি, 3 মাস অন্তর অন্তর আইপ্যাক রিপোর্ট দেয়। সর্বশেষ যে রিপোর্ট তারা দিয়েছে তৃণমূলের পক্ষে খুশির খবর নেই। সরকার গঠিত হলেও টায় টুয়ে বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। তৃণমূলের যেমন আইপ্যাক, বিজেপির এই ধরনের অনেকগুলো পেশাদার সংস্থা আছে যারা বছর ভর বিজেপির হয়ে কাজ করে সারা দেশ জুড়ে। তারা যে রিপোর্টটা দিয়েছে বিজেপি নেতাদের কাছে, সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় থাকবে। ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে জানুয়ারি।